Hello dear travelers, welcome to the Passport Stories Season 1 and Episode 4. আমরা বরাবরের মতোই আমাদের আলোচনাগুলো রাখবো একদমই রিয়েল এবং রিলেটেবল সো দ্যাট আপনিও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন এই আলোচনায় এবং আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন আপনার এক্সপিরিয়েন্সেসগুলো। আজকের এপিসোডে আমাদের সাথে যে গেস্ট আছেন তিনি শুধু ঘুরেন না, তিনি এই ট্রাভেল ইন্ডাস্ট্রির অসঙ্গতি নিয়ে কথা বলেন, অনেক সমাধান খুঁজে বেড়ান এবং উনি নিজেই একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন বিভিন্ন সময়। আমাদের সাথে আছেন আবু বকর সিদ্দিক ভাই, যিনি সিইও অফ ট্যুরিস্টা বাংলাদেশ, বাংলাদেশের ডোমেস্টিক ট্যুরিজমের একজন পায়োনিয়ার আমার চোখে, যিনি ডোমেস্টিক ট্যুরিজম নিয়ে কাজ করেন। একই সাথে উনি শেয়ার হোল্ডার অ্যান্ড ডিরেক্টর অফ অ্যাম্বারউড ভেঞ্চার্স অ্যান্ড এথিক্যাল ভয়েস অফ বাংলাদেশ ট্যুরিজম। সজীব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই আপনি? আছি, ভালো আছি ভাইয়া। তো আমরা বেসিক্যালি আমাদের এই সেশনগুলোতে আপনার সাথে আগেও কথা হয়েছে যে ভাই আসেন কথা বলি, তো আপনি সময় বের করে আসছেন, খুবই অনেক থ্যাংক ইউ আপনাকে। সো আমরা এই সেশনগুলোতে কথা বলি বেসিক্যালি যে আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যে চ্যালেঞ্জেসগুলো আছে অ্যান্ড এভরিথিং। সো আমরা নেক্সট 20-30 মিনিট এগুলো নিয়ে আলাপ করব এবং আমাদের এই সেশনটাকে আমরা বিভিন্ন পার্টে সেগমেন্টাইজ করছি। সো ওই জায়গাতে প্রথম যেই সেগমেন্টটা সেটা হচ্ছে ইনসাইড স্টোরিজ। আমরা এখন ইনসাইড স্টোরিজ যে সেগমেন্টটা সেটাতে আপনার সাথে আলোচনা করব। সো ভাইয়া, আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, আপনার শুরুটা কিন্তু বিপরীত দিক থেকে হয়েছে, মানে ডোমেস্টিক ট্যুরিজম নিয়ে সচরাচর আমরা সবাইকে কাজ করতে দেখি না বা ওরকম কথা বলতেও দেখি না। তো কি এমন ট্রিগার করলো যে আপনি এই ট্রেডে আসলেন? আমি একদম ট্রু যে আমার শুরু হচ্ছে উল্টা দিক থেকে। আমার পড়াশোনা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং দিয়ে। রাইট। তো ইউনিভার্সিটিতে যখন আমি ফাইনাল ইয়ারে ছিলাম, ওই টাইমে হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটি থেকে একটা ট্রিপ আমরা করি, দেন ওই ট্রিপটা খুব সফলভাবে আমরা করতে পারি। তারপরে সব যেহেতু আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট ছিলাম, সব স্টুডেন্টদের সাপোর্ট এবং অন্যান্য ফ্যাকাল্টিদের সাপোর্টে আমরা আরেকটা বড় করার ট্রাই করছিলাম একটা ট্রিপ। কিন্তু লাস্ট মুহূর্তে ট্রিপের দিন গিয়ে ইউনিভার্সিটি অথরিটি সামহাও আমাদের ম্যানেজমেন্ট থেকে এটা পারমিশন দেন নাই। ইন দ্য মিন টাইম উই হ্যাভ ইনভেস্টেড আ লট অ্যাকচুয়ালি ইন দ্য ট্রিপ। তো দেখা যাচ্ছে কি ওই টাইমে যে টাইমে আমি ফ্যামিলি থেকে টাকা নিয়ে চলতাম, ওই টাইমে আমি 2.5 থেকে 3 লাখ টাকা লস খেয়ে বসি। আচ্ছা। তো ওই জায়গাটায় আমার একটা রাগ ছিল, অ্যান্ড আনফর্চুনেটলি আমার পার্টনার ছিল মিস্টার সাজ্জাদুর রহমান, যিনি বর্তমানে আমার সব ভেঞ্চার্সেরই পার্টনার। আচ্ছা। উনি আমাকে পুল আপ করেন অ্যান্ড উনি আমাকে সাহস দেন যে সুজিব ভাই, আপনার একটা লস নিতে হবে না, আমরা ইনশাল্লাহ কাজ করে তুলে ফেলবো। রাইট। সো ওই জায়গাতে আমি ফাইনাল ইয়ারে থাকতেই উই হ্যাভ ইনোগ্রেটেড এ ভেঞ্চার নিউ নেম which was NB Tours and Travels. Oh, fantastic, yeah. Which was at 2017. অনেক আগের কথা। তখন হচ্ছে যে আমি তখন ফাইনাল ইয়ার স্টুডেন্ট, ওই টাইমেই হচ্ছে যে আমরা NB Tours and Travels নামে, এখানে NB হচ্ছে নো বাউন্ডারিজ। ওকে। NB Tours and Travels নামে আমরা শুরু করি। তারপরে হচ্ছে অ্যাকচুয়ালি অনেক কিছু হয়ে গেছে। তো আপনি ধরেন যে ওই যে রাগ যে আপনার একটা লস খাইলেন এত ছোট বয়সে, ওখান থেকে আপনি জাস্ট শিফট করলেন যে ঠিক আছে আমি এই ট্রেডেই দেখবো আসলে কি হয়, এই ট্রেডই দেখবো। এবং আমাদের একটা জিত ছিল যে যিনি আমাকে যে ফ্যাকাল্টি বা যে অ্যাডমিন ছিল, উনাকে স্টিল আমি অনেক ঘৃণা করি। আচ্ছা। উনি আমাকে ওই টাইমে যে প্রেশারটা দিয়েছে, প্রেশারটা আমার মতো আসলে মানে একটা স্টুডেন্ট লাইফে 2.5 টাকার একটা প্রেশার মানে তো ইটস লাইক। অ্যান্ড তখনই আমার কাছে জিত ছিল যে এই ট্রেডে কি আছে আমার দেখা লাগবে। আলহামদুলিল্লাহ আমরা 2017-তে আমরা জুলাইয়ে লসটা খাই অ্যাকচুয়ালি। আচ্ছা। অ্যান্ড 2018 জানুয়ারির দিকে আমরা ফুল কভার করে ফেলি লসটা। আমরা অনেকগুলো কাজ করি, আমার পার্টনার উনি আছেনই ছিল আমার সাথে, তো ওনার আমরা একসাথে কাজ করে কভার করে ফেলি। ভেরি নাইস ভাই, মানে একটা ইনসাইটফুল আপনার স্টার্ট শুনলাম। হ্যাঁ ওইটাই যে সবাই এখানে, মানে আমি এখন পর্যন্ত আপনি আরেকটা আমাদের ট্রেড পার্টনারের নিছি, সবাই দেখি রাগ থেকে এই ট্রেডে আসে। মানে এটা আমার ফ্যামিলিও এই ঘটনা জানে না। আমার ফ্যামিলি বলে যে তুই মনে ঘোরাঘুরি করার জন্য লাইনে আসছিস। আচ্ছা ভাই, সেকেন্ড প্রশ্নটাতে যাব, তার আগে অডিয়েন্সদের জন্য আমি একটু বলে নিই। সো এই পর্ব শেষে কিন্তু আপনাদের জন্য থাকছে একটা ফ্রি এয়ার টিকিট জিতে নেওয়ার সুযোগ। সো আপনারা স্কিপ করতে পারবেন না বা পুরো ভিডিওটা দেখতে হবে সেই রাফেল ড্রটা বা সেই টিকিটটা জয় করার জন্য। সো কাইন্ডলি কন্টিনিউ করবেন আমাদের সাথে। সো ভাইয়া, সেকেন্ড যেই প্রশ্নটা সেটা হচ্ছে যে বাংলাদেশের ট্রাভেল ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করছেন অলমোস্ট, আমি যদি 2017 ধরি বা তার আগের থেকে আপনি নিশ্চয়ই টুকটাক কাজ করেন 1 দশকের বেশি। আজকের দিনে আপনাকে যদি বলতে বলি যে সবচেয়ে বড় 2-3টা চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জগুলো আপনি ফেস করেছেন বা ওভারকাম করেছেন বা এখন ওভারকাম করছেন, আর আপনি কিভাবে নিজের জায়গা ধরে রেখেছেন, এই যে এত চ্যালেঞ্জের মধ্যে নিজের জায়গাটা কিভাবে ধরে রেখেছেন। আর শেষ যে কোশ্চেন সেটা হচ্ছে যে টাকার অভাবে কখনো সবকিছু বন্ধ করে দিয়ে চলে যায়, এরকম কোনো কিছু মনে হয়েছে কি? আচ্ছা, আমি শুরু থেকে বলি যে চ্যালেঞ্জগুলো আমরা স্টিল ফেস করি, সেগুলো হচ্ছে আপনার ট্রাস্ট ইস্যু, যেটা সারা বাংলাদেশের মানুষ গত 1 সপ্তাহ আগে ফেস করছে। একটা বিরাট স্ক্যাম হয়ে গেছে। দেন হচ্ছে আপনার প্রপার জনবল নাই। আপনি যদি একটা কোম্পানি শুরু করতে চান, আপনার ট্রেডের আপনি একদম পারফেক্ট লোক পাবেন না, অথবা আপনি একটা ছেলেকে
কিছুদিন ট্রেন করার পরে ওই ছেলের মনে হবে যে তার একটা কোম্পানি শুরু করা উচিত। Right. সো ওই বিশাল একটা ইস্যু। এই প্রবলেমটা আসলে আমরা ফেস করি, রাইট? তো আমার কাছে এগুলা মনে হয় যে বড় প্রবলেম, ট্রাস্ট ইস্যু। দেন কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষরা বিভিন্ন জায়গায় নানাভাবে হচ্ছে ক্ষতির মুখোমুখি হয়, বিভিন্ন দোকান মুখোমুখি হয়, দেখা যায় কি ছবিতে দেখে একটা গিয়ে দেখে আরেকটা। Right. তো ওই জায়গায় গিয়ে হচ্ছে ট্রাস্ট ইস্যুটা যারা কাজ করে তারা অনেক কিছু ফেস করার পরে হচ্ছে দেন আপনার হচ্ছে যে প্রবলেম সলভ করে। আর টাকার যে প্রবলেমগুলো আছে, আমি স্টিল অনেক সময় দেখা যায় কি দেখা যায় যে 7-8 দিন আমার ভালোভাবে কোম্পানি চলতেছে না, আমি বিডি জব থেকে জব খুঁজি। আচ্ছা আচ্ছা, স্টিল আই ফেস দিস। Okay. যদিও আমাদের যতগুলো প্রপার্টি আছে আলহামদুলিল্লাহ হান্ড্রেডস অফ এমপ্লয়ি কাজ করে, Right. বাট স্টিল আই ফেস দ্য সেম ইস্যু। রাইট, এটা প্রত্যেকটা উদ্যোক্তারই আসলে কিছু কিছু সময় চ্যালেঞ্জ যায়। আমাদের অনেক সময় রান রেট থাকে না, আমরা সেটা ম্যানেজ করি বা কিভাবে কি করি ব্যাক এন্ডে, এটা তো সবাই জানে না আসলে, রাইট? সো ভেরি ইন্টারেস্টিং ওই জায়গাতে। সো আপনার আরেকটা প্রশ্ন ছিল যে আপনি কিভাবে নিজের জায়গাটা ধরে রাখছেন? এই যে ধরেন এই যে আপনি বিডি জবসে খুঁজতেছেন বাট আপনি আসলে চাকরিতে জয়েন করছেন না, হ্যাঁ, এই জায়গা থেকে আবার ব্যাক আসছেন কিভাবে? আচ্ছা, এখানে হচ্ছে যে আপনার আমার গ্রাজুয়েশন হয়েছে 2018 সালে। তারপরে আমি যেহেতু একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আমার ফ্যামিলির আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমি তো ওই সেক্টরে কাজ করবোই, আমার মাথায় ঢোকানো আছে। তার কয়েকদিন পরে আসে হচ্ছে করোনা। রাইট। সো আপনি তো আমার সাথে ভালোভাবে কানেক্টেড আছেন। আমি জাস্ট হচ্ছে যে চলার জন্য, বেঁচে থাকার জন্য আমি সব কিছু করছি। আমি চায়না থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে সেল করছি। আমাদের অনলাইন একটা শপও ছিল, কাজ করতাম, যদিও এটা আমার কাছে এখন নাই, বাট উই উইল স্টার্ট দিস লেটার। রাইট, অফ কোর্স। বাট হচ্ছে যে ওইগুলা করে অ্যাকচুয়ালি আমি সার্ভাইভ করেছিলাম ওই টাইমটা। বাট তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ সহায় ছিলেন, কখন ওই প্রবলেম আমরা ফেস করিনি যে হচ্ছে যে কোম্পানি স্টপ করে দিতে হবে। এই জায়গাটা ইন্টারেস্টিং স্টোরি আছে যে আমরা কোভিডের টাইমে সজীব ভাই যখন প্রোডাক্ট ইম্পোর্ট করে, আমরা তখন অক্সিমিটার, তারপরে তখন অনেক রকম স্প্রে বের হয়েছিল, হ্যাঁ। সো ওই জিনিসগুলো আমরা নিজেরা মানে চেষ্টা করছি যে কিছু একটা করে সার্ভাইভ করার জন্য। বিকজ আমি চাকরি করতাম তখন, সো আমার কোম্পানি হচ্ছে স্যালারি কাট ডাউন করছে, সো আমার বেঁচে থাকতে হবে অ্যান্ড এভরিথিং। সো ওই জিনিসটা, এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করে এখন এই ট্রেডটাতে আছি। সো আই থিঙ্ক আমরা অনেক কিছু করছি, কিন্তু ট্রেড চেঞ্জ করি নাই। রাইট। তো ভাই নেক্সট কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে আমাদের দেশে ট্রাভেল সেক্টর অনেক এগিয়েছে আমরা মনে করি। আপনার মতে গ্লোবাল স্কেলে আমাদের কোন দিকটা এখনো অনেক দুর্বল, আমরা পিছিয়ে আছি? অ্যাট দ্য সেম টাইম আপনি তো ডোমেস্টিক ট্যুরিজম নিয়ে কাজ করছেন, সো আমাদের এই যে হোটেল সিন্ডিকেট, ট্রান্সপোর্টেশন সিন্ডিকেট, এই চ্যালেঞ্জটা আসলে কতটুকু আমরা এখন পর্যন্ত সলভ করতে পেরেছি? আমাদের বাংলাদেশের অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনালি ওই ধরনের ব্র্যান্ডিং হয় না, যেটা অন্যান্য দেশে করে থাকে। ইভেন আমি যদি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি, আমরা ট্রিপএডভাইজর এবং ভাইটরে অনেক ভালো ট্যুর সেল করতাম। আমরা ইয়ারলি $10,000-20,000 ট্যুর সেল করতাম। ইয়ারলি না, মান্থলি এরকম হইতো আমাদের। এটা কোভিডের আগে হইতো। আচ্ছা। তো তারপরে আমাদের একটা বিশাল একটা প্রবলেম ফেস করছি আমরা। আমাদের বাংলাদেশে ইমিগ্রেশন রুলসের কিছু ইস্যু ছিল এখানে। এখন বাংলাদেশের কেউ যদি আসতে চায় তার এক্সট্রা অনেক খরচ, মিনিমাম $50 থেকে $100 পর্যন্ত কারো কোনো দিতে হয়। অলমোস্ট সবারই এরকম খরচ হয়। বাংলাদেশ সরকার বেশিরভাগ দেশ অনারেবল হচ্ছে অ্যালাউ করে, কিন্তু আপনার আসার পরে এখানে মিনিমাম $50 থেকে দিয়ে আপনার হচ্ছে $100 থেকে $150 এক্সট্রা খরচ দিতে হয়, যেটা হচ্ছে অনেকের জন্য অনেক বার্ডেন মনে হয়। সো আমরা ওইসব ইস্যুর কারণে হচ্ছে যে নতুন করে ট্রিপ আমরা সেল করতে পারি না, কারণ কস্টিংটা অনেক বেড়ে যায়। অ্যান্ড আপনি যদি অনেক স্পেশাল জোন আছে, লাইক সুন্দরবনে যান, আপনাকে এক্সট্রা ফরেনারদের জন্য আলাদা করে $5,000 থেকে $6,000 এক্সট্রা দিতে হয়। তো ওইগুলো কারণের জন্য একটা প্যাকেজ আপনি রেডি করবেন, ওইটা আসলে অনেকে নাগালের বাইরে হয়ে যায়। ওকে, সো এটা একটা বিশাল ইস্যু। সো এই ক্ষেত্রে ধরেন যে আমরা যারা বাংলাদেশিরা আছি, আমরাও তো দেখা যায় যে অনেক সময় এনকারেজড থাকি না, বা আমাদের ইচ্ছা হয় যে কোথাও গিয়ে আমরা ঘুরবো, কিন্তু আমরা যখন প্রাইসিংটা দেখি তখন দেখা যায় যে ওই মানুষটা ওই ডেস্টিনেশনে না গিয়ে ইন্ডিয়ার কথা চিন্তা করে, বা নেপালের কথা চিন্তা করে, বা ভুটানের কথা চিন্তা করে। সো এই জিনিসটা আসলে আমরা কিভাবে সলভ করতে পারি? এই জায়গায় আমার অ্যাজ এ ট্রাভেলার অ্যান্ড ট্রাভেল ট্রেডের মানুষ হিসেবে আমি সবার জন্য একটা উদ্দেশ্যে কথা বলতে পারি। সেটা হচ্ছে যে আমরা বাঙালিরা একটা কাজ করি কি, যখন হচ্ছে গভর্নমেন্ট কোনো হলিডে দেয় বা লং হলিডে আসে, তখন সব একসাথে ঘুরতে বের হয়। এটা আসলে একদম উচিত না, কারণ এই হলিডে কিন্তু শুধুমাত্র আপনার জন্য না, সারা বাংলাদেশের 18-20 কোটি মানুষের জন্যই দেওয়া আছে। তো আমরা সবসময় এনকারেজ করি যে আপনার ঘোরাঘুরি করার জন্য আপনি নিজে ছুটি বের করে আপনি যাবেন। ওই সময়টা থেকে এলে আপনি আপনার মতো করে এনজয় করতে পারবেন, আপনি আপনার মতো করে রেট পাবেন। যখন আপনি একটা লং হলিডে খুঁজবেন, স্বাভাবিকভাবে হচ্ছে যে আপনাকে হচ্ছে সব কিছুতে 2 গুণ 3 গুণ খরচ দিতে হবে, এবং আপনি গিয়েও দেখবেন যে আপনি ঢাকায় দেখতেছেন 1 কোটি মানুষ, ওইখানে গিয়ে 2 কোটি মানুষ দেখতেছেন। তো ওই জায়গায় একটা বিশাল ইস্যু আছে। তো আমি সবসময় এটা সাজেস্ট করি, আপনার ঘোরাঘুরিটা আপনি আপনার ছুটি বের করে ঘুরবেন। এটাও ঠিক, এটাও আমি মানে আপনার কথা থ্রুতে আমি নতুন একটা জিনিস, যেটা আমরা বাইরে যাওয়ার সময় বা দেশের বাইরে যখন বেসিক্যালি আমরা ঘুরতে যাই, তখন আমরা ধরেন উইকডেজ মিলে আমরা যাইতে পারি, মানে আমাদের কোনো প্যারা হয় না। কিন্তু দেশের ভিতর যাইতে হলে আমাদের শুক্র শনি মিলাইতে হবে,
অথবা ব্ল্যাকআউট টাইম মিলাইতে হবে যখন সবাই একসাথে ওই জায়গায় যায়। সো ওই টাইমটাতে এই জন্যই আমাদের ওটা আসলে তো শুধুমাত্র আপনার জন্য না, হ্যাঁ, সারা সবার বাংলাদেশের জন্য। সবার জন্য। So, Right, ওই right. জায়গাটাই আচ্ছা যে মেইন ইস্যু আছে। ওকে। সো ভাই আরেকটা যেটা ছিল এই প্রশ্নের মধ্যে সেটা হচ্ছে যে এই যে ট্রান্সপোর্টেশন সিন্ডিকেটের যেই বিষয়টা, যে আপনার ট্রাভেলারদেরকে দেখলে বেশি ভাড়া বাড়ায় দেওয়া লোকালদের চেয়ে, বা হোটেলের যে আমরা মানে বিভিন্ন যে সাজেক বা বান্দরবানের কথা যদি স্পেসিফিক্যালি বলি, যে হোটেলগুলো হয়তো আমরা অনলাইনে ভাবে পাই না বা বুকিং করার সময় সেগুলো অ্যাভেলেবল থাকে না, যেটা আমি আপনার থ্রুতে করতেছি বা আপনি যেগুলো সাপ্লাই দিচ্ছেন। সো এই জিনিসটা আসলে কতটুকু ধরেন B2C মার্কেটের জন্য, B2B আমি বাদ দিলাম, B2C মার্কেটের জন্য এটা আসলে কিভাবে ধরেন সলভ করা যেতে পারে? মানে আপনি তো B2C নিয়েই নামছিলেন প্রথমে। জি, এখন তো আমরা পুরোপুরি বিটুবি করি। বিটুসি মার্কেটের কথা চিন্তা করলে আপনার এই প্রবলেমগুলা এখন তো কিছুটা সলভ হচ্ছে অ্যাকচুয়ালি। আপনারা কিছু কিছু প্ল্যাটফর্ম তৈরি সেগুলোর থ্রুতে এগুলো পাওয়া যাচ্ছে। তারপরেও আমাদের মার্কেটিং ইস্যু আছে, সবাই ঠিক মতো মার্কেটিং করতে পারে না, বা মার্কেটিং আমরা চাইলে আমাদের পছন্দ মতো জিনিস পাই না। এখানে আপনার আমি আবারও সেম আমরা আগের কথাই আমি আপনাকে আবার বলবো, যদি আপনি হচ্ছে যে লং হলিডে বা হচ্ছে যে আপনি আপনার সরকারি দেওয়া ছুটির মতো খুঁজছেন, আপনি কোথাও কোনো রুম পাবেন না বাংলাদেশে, যেহেতু আমাদের স্পেসিফিক কয়েকটা টুরিস্ট প্লেস আছে। সো আপনি আপনার মতো করে ছুটি নেন, দেখবেন যে আপনি সব জায়গায় রুম অ্যাভেলেবল পাচ্ছেন। এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, খুবই ইন্টারেস্টিং বিষয় জানতে পারলাম আপনার কাছ থেকে ডোমেস্টিক ট্যুরিজম নিয়ে। আপনি তো তরুণদেরকে নিয়ে কাজ করছেন, আপনি ট্রেনিং করেন, কমিউনিটি বিল্ডিংয়ে আপনার আমি দেখেছি অনেক জায়গায়, স্টার্ট আপ নিয়ে সবই করতেছেন। তো আপনার মতে বাংলাদেশের ভবিষ্যৎ ট্রাভেল প্রফেশনালরা আসলে কতটুকু প্রস্তুত, বা আদৌ সেটা আছে কিনা, বা আমরা কোন দিকে যাচ্ছি, আর কিভাবে তারা টেকসই উদ্যোগ নিতে পারে যে এই ট্রেডে থাকার জন্য? আমরা এরকম প্রত্যেক দিনই কিছু না কিছু মানুষ পাই যারা হচ্ছে এই সেক্টরে কাজ করতে চাচ্ছে, কিন্তু হচ্ছে দে ডোন্ট নো হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডু। সো এই জায়গায় আমার ওনাদের প্রতি সাজেশন থাকবে যে ওনাদের প্যাশন আছে, এটা ট্রু, বাট স্কিলফুল হতে হবে এবং ওনাদের হচ্ছে নেটওয়ার্কিংটা বাড়াতে হবে। উইদাউট নেটওয়ার্কিং নোবডি ক্যান ডু এনিথিং ইন দিস সেক্টর অ্যাকচুয়ালি। সো মেন থিং ইজ নেটওয়ার্কিং, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর স্কিলফুল যদি বলি, যে ধরেন স্কিলফুল পিপল কীরকম আছে এখন ডিপেন্ড করে আসলে অ্যাকচুয়ালি, কারণ আমাদের সেক্টরটা ছোটো হলেও কাজ তো অনেক ধরনের আছে। সে কোন ধরনের কাজ করতে চাচ্ছে, সে যদি এজ এ লাইক আমার মতো কাজ করতে চায় এজ এ ট্যুর গাইড হিসেবে, বা হচ্ছে যে একটা এজেন্সি চালাবে, সো তার এই ধরনের সেক্টরে তার হচ্ছে কাজ করার অভিজ্ঞতা নেওয়া, ফিল্ডে অভিজ্ঞতা নেওয়া খুবই জরুরি। কারণ হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশের সেক্টরগুলোতে যদি আপনি কাজ করেন, ফিল্ডে কি সে অনেক ধরনের প্রবলেম বা অনেক ঝামেলা ফেস করতে হয়। সো আপনি যদি হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স না থাকে, ইউ নেভার নো হোয়াট হ্যাপেন টু ইউর গেস্ট। সো দ্যাটস ওয়াই ফার্স্ট ইউ হ্যাভ টু গেট দ্য এক্সপিরিয়েন্স, দেন you can give the service to your client. অবশ্যই আমি আপনার সাথে পুরো একমত রাতে, যে নিজের যদি ঘোরাঘুরি এক্সপিরিয়েন্স না থাকে আমি আসলে মানুষকে বোঝাতে পারবো না, বা ওই কাজটা আসলে ঠিকভাবে হয়তো করতে পারবো না। নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে একটা ধস নেমে আসলো, এর কারণগুলো বা এই সম্পর্কে সংক্ষেপে আপনার ভাবমূর্তি শেয়ার করেন, যে ভাই কেন কি হয়েছে না হয়েছে, এবং এর থেকে আমরা পরিত্রাণ। যে স্ক্যামটা হয়েছে আমি নিজে ডিরেক্টলি এটার ভুক্তভোগী, আমারও ক্লায়েন্ট আছে, আমারও টাকা অনেক বলতে গেলে টিকিট কিছু আটকে আছে। সো এটার সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমাদের লোভ, ব্যক্তিগতভাবে আমরা হচ্ছে অনেক গ্রিডি, আমরা বেশি বেশি লাভ দরকার। সো দ্যাটস ওয়াই উই ওয়েন্ট টু দ্যাট প্ল্যাটফর্ম। সেকেন্ডলি যে প্রবলেমটা সলভ না করলে কখনই প্রবলেম সলভ হবে না সারা বাংলাদেশে, সেটা হচ্ছে আমাদের রেগুলেটরি সিস্টেম। যদি গভর্নমেন্ট থেকে প্রপার রেগুলেটরি সিস্টেম না দেওয়া হয়, এই প্রবলেম কখনই সলভ হবে না। শুরু থেকে আরও কয়েকটা কোম্পানি গেছে, আরও গেছে, সামনে আরও যাবে। সো আমাদের রেগুলেশন ঠিক করতে হবে, দেন হচ্ছে প্রবলেম সলভ হবে, আদারওয়াইজ কখনই প্রবলেম সলভ হবে না। আসলে এখানে আসলে আমাদের যে বাংলাদেশের মানে সিভিল এভিয়েশন ঠিক আছে একটা পার্ট পর্যন্ত করতেছে, বাট যে অ্যাসোসিয়েশনগুলো আছে, আমি এর আগেও এটা নিয়ে অনেকবার কথা বলতে চাইছি, যে এই অ্যাসোসিয়েশনগুলো আসলে প্রপারলি হয়তো কাজ করছে না বলে এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি। অথবা হচ্ছে যারা কাজ করে তারা অ্যাসোসিয়েশন থেকে স্ট্রং। রাইট, এক্স্যাক্টলি। তো ওই জায়গায় গিয়ে আপনি হচ্ছে যে কিছু একটা করবেন, তার কিছু একটা বলবেন, এটা পসিবল না। সো দ্যাটস ওয়াই যারা হচ্ছে রেগুলেট করতেছে তাদেরকে স্ট্রং হতে হবে এবং স্ট্রিক্ট হতে হবে, নাহলে এই প্রবলেম কখনোই সলভ হবে না। একদম একদম সত্যি কথা। কারণ হচ্ছে যে আপনি মার্কেটে সার্ভাইভ করতে গেলে ইউ হ্যাভ টু গেট ব্যাক টু দেম। অফকোর্স কিছু করার নেই। হ্যাঁ। সো ওই জিনিসটাই যে আমরা আসলে আরো বেশি সতর্ক হতে হবে, প্লাস আমাদেরকেও তো আসলে এটা আমাদেরও সোললি যে শুধু ইন্ডাস্ট্রি মানুষের দোষ তা না, আমাদের কাস্টমাররা এসে স্ক্রিনশট দেখানো বা বিভিন্ন টাইমে বিভিন্ন জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করার কারণেই হয়তো ট্রেডের লোকজন তো বাঁচতে হবে, বিকজ আপনার এত পরিমাণ ট্রাভেল কোম্পানি। সো আপনার যদি কাস্টমারকে সার্ভ করতে হয়, আপনি যদি ওই ম্যাচ করে প্রাইস না দিতে পারেন বা ইউনিক কিছু না দিতে পারেন, ওইভাবে আসলে সার্ভাইভ করা যায় না। এখন একটা মজার প্রশ্ন করি ভাই, সেটা হচ্ছে যে ধরেন আপনার কাছে 3টা ম্যাজিক্যাল পাওয়ার দিলাম, যেগুলো আপনি শুধু বাংলাদেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি উন্নয়নে ব্যবহার করতে পারবেন, অন্য কোনো কিছু না।
আপনি কোন 3টা জিনিস পরিবর্তন করবেন এই দেশের? হ্যাঁ, ভেরি টাফ কোশ্চেন। আমি আসলে এই ব্যাপারে কথা বলার জন্য খুবই ছোট মানুষ, তারপরেও যেহেতু ম্যাজিক্যাল পাওয়ার, আই ক্যান মেক মাই উইশ। অফকোর্স। সো প্রথমটা হচ্ছে যে স্ট্রিক্ট রেগুলেশন দেওয়া সব জায়গায়, যেটা হচ্ছে সবাই মানতে হবে। রাইট। হ্যাঁ, যেটা হচ্ছে আপনার কোনো এমন না যে আপনার হচ্ছে পাইলট প্রকল্প, এরকম না, একদম স্ট্রিক্ট, যেটা সবাই মানবে এবং পরিকল্পনামূলক যে বিষয়গুলো। জি। সেকেন্ডলি হচ্ছে যে আপনার সব বাংলাদেশ ট্রাভেল সেক্টরে আমাদের যেসব স্পট আছে, আমাদের কিছু ওয়ার্ল্ড ক্লাস স্পট আছে, কক্সবাজার, সেন্ট মার্টিন, সিলেট, শ্রীমঙ্গল, সুন্দরবন, যেগুলো ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে আছে, ওইগুলাকে আরও সুন্দর অর্গানাইজ করা। ওইসব এরিয়ার যারা হচ্ছে ডিরেক্টলি স্টেক হোল্ডার, বলতে গেলে আপনার অটো ড্রাইভার থেকে শুরু করে সকল ধরনের যারা সার্ভিস প্রোভাইড করে, তাদেরকে আরও অর্গানাইজ করা, তাদেরকে আরও সৎভাবে নিয়ে আসা। রাইট। থার্ডলি হচ্ছে কোনো একটা ইনকিউবেশন সেন্টার করা, যেখানে হচ্ছে যে যারা নতুন আসতে চায় তাদেরকে ট্রেন দেওয়া যায়, এরকম কিছু একটা করা। ভেরি নাইস। আসলে আমাদের এই জিনিসগুলোই দরকার, যে নতুন যারা আসছে তাদের ট্রেনিং, এবং যেই ডেস্টিনেশনগুলোর নাম আপনি বললেন প্রত্যেকটা জায়গাতেই একদম রুট লেভেল থেকে শুরু করে টপ লেভেল পর্যন্ত যারা সার্ভিস প্রোভাইড করে, এদের ট্রেনিংটা অবধারিত। এটা না হলে আসলে আমি ছোট্ট একটা আমার গত সপ্তাহের একটা এক্সপেরিয়েন্স। অবশ্যই। আমাদের বাংলাদেশে কয়েকদিন আগে একটা কাপল ব্লগার আসছিল, বিবি ট্রাভেলস। রাইট। আপনি আমি দেখেছি এটা। কক্সবাজারের অটোওয়ালারা ওদের সাথে যাচ্ছে দেবে করছে। হ্যাঁ, আপনার 1 মিনিটের রাস্তা ওরা 1000 টাকা নিচে নেবে। সো এই ধরনের জিনিসগুলো আসলে খুবই খারাপ। সো এটা তো ভাবমূর্তি নষ্ট করে, মানে ও আলটিমেটলি কিন্তু আর তাদের ধরেন আরো 100টা সার্ভিস থেকে 99টা সার্ভিস খুবই ভালো পাইছে, বাট একটা সার্ভিস ওরা কিন্তু নেগেটিভ দেখাইছে। রাইট। সো ওই নেগেটিভ, এবং মানুষ কিন্তু নেগেটিভটাই বেশি আগে মানে গ্র্যাব করে। সো এই জিনিসটাই যে এই যে বাইরে থেকে মানুষগুলো আসলো ব্লগ করতেছে, এদের সাথে এই যে আপনার এখানেই আসলে টেক পার্ট করতে হবে, এখানেই বেশি ফোকাস করতে হবে অ্যাসোসিয়েশনগুলোর। আমি যেটা মনে করি পার্সোনালি, আমি এটা অলওয়েজ এটা নিয়ে কথা বলি যে আসলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলেন বা ডোমেস্টিক ট্যুরিজম নিয়ে যে অ্যাসোসিয়েশন যেভাবে কাজ করে, এটা আরও স্ট্রংলি করা উচিত, সো দ্যাট আমাদের দেশের ব্র্যান্ডিংটা আরও বেটার হয়। সো ভাই, নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে যে B2B কোলাবোরেশন নিয়ে আপনি বরাবরই ভোকাল, কিন্তু বাস্তবে দেখা যায় অনেক কোম্পানি অন্যের সঙ্গে কাজ করতে দ্বিধাবোধ করে বা অনেক সময় সন্দেহ করে, মানে এমন একটা অ্যাটিটিউড দেখায় যে আসলে ওর কাছে কিছুই নেই, সন্দেহ পোষণ করে। আপনার মতে এই সমস্যার রুট কারণটা কি? আমরা কেন চাই না এটা করতে? এটা হচ্ছে আস্থাহীনতা, একদম মেইন প্রবলেম যেটা আমরা ফেস করি। আমার তো মেইন বিজনেস B2B। আলহামদুলিল্লাহ আমি 1 থেকে 150 ট্রাভেল এজেন্সির সাথে B2B কাজ করি। আমরা লাইক উই আর এ ব্রিজ দ্য হোটেল অ্যান্ড দ্য ট্রাভেল এজেন্সি। সো ওই জায়গায় কোম্পানিগুলো ওদের সাথে আসলে আপনার, যদি আমি একটা এক্সপিরিয়েন্সের কথা বলি আপনাকে, আমি কক্সবাজারের সাইমন বিচ রিসোর্টের কথা যদি বলি, উই আর ওয়ান অফ দ্য বেস্ট টপ ট্রাভেল এজেন্সি অফ দিস হোটেল অ্যাকচুয়ালি। সো ওই জায়গায় আমাদেরকে প্রথমে 1 বছর বিজনেস দিতে হয়েছে উইদাউট এনি কাইন্ড অফ কমিশন, বাট আমি আমার B2B কে কমিশন দিয়ে গেছি। রাইট। হ্যাঁ, তো ওরা 1 বছর বিশ্বাস করছে আমাকে, আস্থা করছে, তারপরে আমাকে ওরা এনলিস্ট করছে। তো এরকম অনেকগুলো প্রপার্টি আছে আপনার, হচ্ছে যে তারা হচ্ছে কমফোর্ট ফিল করে না ট্রাভেল এজেন্সির সাথে। এর মধ্যে একটা কারণ আছে, অনেক প্রপার্টি আছে যে আপনার ধরেন গেস্ট চেক আউট হওয়ার পরও ছেড়ে দেয় যে টুরিস্টার গেস্ট হিসেবে, ওর পেমেন্টে কোনো প্রবলেম হবে না। বাট নতুন যারা কাজ করে বা অনেক কোম্পানি আছে যারা এগুলো নিয়ে এই যেই সুযোগটা নিয়ে থাকে। রাইট। এখন যেই ম্যানেজার আপনার সাথে এগ্রিমেন্ট করেছে, আপনি যদি বিলটা না দেন, ওই ম্যানেজারের নিজের পকেট থেকে প্রপার্টি কখনো এই লসগুলো বেয়ার করে না, সামবডি হ্যাজ টু টেক দ্য ব্লেম। সো ওই জায়গায় হচ্ছে ওই প্রবলেমটার কারণে হচ্ছে ওরা সবার সাথে কাজ করতে আগ্রহী হয় না। রাইট। সো এই জিনিসটাই যে আপনার 1 বছর লাগছে ওর বিশ্বাসটা অর্জন করতে, সো অন্য কারোর জন্য আপনি সাফারার হচ্ছেন। আমরা বেসিক্যালি ট্রেডে তো এরকমই হয় মনে হয় বেশি, যে আরেকজন একটা দোষ করছে, লাস্ট ধসের কথা যদি বলি, ওই ধসের কারণে আমিও এফেক্টেড, আপনিও এফেক্টেড, যে মানুষ আসলে অনলাইনে এত বেশি এখন হয়তো কিছুদিন টিকিট ইস্যু করবে না বা সার্ভিসগুলো নেবে না। সো এইটাই আসলে বিশেষ করে জানার ছিল আপনার কাছে, যে ডোমেস্টিক ট্যুরিজম নিয়ে আসলে আমরা কিভাবে করতে পারি। একটা জিনিস আপনি খুব ইম্পর্টেন্ট বলেছেন, যে বাংলাদেশের ব্র্যান্ডিং। আসলে বাংলাদেশের ব্র্যান্ডিং যদি আমরা টাইম টু টাইম বিভিন্ন জায়গায় না করি, বিভিন্ন এক্সপোতে না যাই, আমরা যদি শুধু বাংলাদেশ কেন্দ্রিক মেলাগুলোতে অংশগ্রহণ করি, তাহলে আসলে আমাদের দেশের ব্র্যান্ডিং বাইরে ওরকম হচ্ছে না। সো আমাদেরকে আসলে শোকেস করতে হবে। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের এখানে আমি একটু সেটা হচ্ছে যে আমাদের যেসব ডেস্টিনেশন আছে, আমাদের ওই ডেস্টিনেশনগুলো ঠিকমতো ব্র্যান্ডিং করলে উই কুড বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিজম বেসড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। বাট হচ্ছে যে আমরা ওখানে মানে আমাদের টোটাল জিডিপির 0.000% মনে হয় আমরা পাই না ট্যুরিজম থেকে। ওই জায়গায় একটা ইস্যু আছে। সো আমার মনে হয় যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংটা ঠিকমতো করলে, অ্যান্ড ইদানিং আরও কিছু পজিটিভ আপনি দেখতে পারবেন, যখন ফরেন টুরিস্ট আসে বাংলাদেশে, এরা যে কারোর সাথে কথা বললেই
খুব পজিটিভলি নিচ্ছে ঢাকা, বা আমি দেখি যে ইংলিশে কথা বলতে ওদেরকে রিপ্লাই দিচ্ছে সুন্দরভাবে, সো এটা খুব পজিটিভ। রাইট, এটা পজিটিভ, রাইট, এটা আমি দেখেছি, এটা আগে যেটা হয়তো যে কোনো ফরেনার আসলে একটা ইংলিশ জানতো তো প্লিজ গিভ মি মানি, হাত বাড়াই দিত প্লিজ গিভ মি মানি, এন্ড এটা চেঞ্জ হয়েছে, সেটা পিপল অফারিং ফ্রি ফুড, অফারিং ফ্রি হসপিটালিটি, ওইটা হচ্ছে অনেক পজিটিভ। এটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দিস ইজ ওয়ান অফ দ্য পজিটিভস ফ্রম সোশ্যাল মিডিয়া, যে এরাও আসলে সোশ্যাল মিডিয়া তো দেখে এরাও বিভিন্ন দেশে দেখছে যে আসলে কিভাবে মানুষকে ওয়েলকাম করে, সো ওই জিনিসটাই। সো দিস ইজ অলসো পজিটিভ। আর এর পাশাপাশি আমার মনে হয় যে আসলে আরও ফ্যাসিলিটিসগুলো বাড়ানো উচিত। মানে আপনি শুধু আমাদের দেশে অ্যাক্টিভিটির কথাই যদি চিন্তা করেন, আপনি কয়েকটা উদ্যোগ নিয়েছেন, কক্স কায়াকিংয়ের মতো ফ্যান্টাস্টিক কিছু উদ্যোগ নিয়েছেন। সো ওই জায়গাতে এই যে কক্সবাজারে যাবে, সে করবেটা কি? সে হোটেল আর সমুদ্র দেখা ছাড়া তার তো কিছু অ্যাক্টিভিটির প্রয়োজন আছে বা করতে চায়। সো এই জিনিসগুলা আর কি নিয়ে সামনে কোনো পরিকল্পনা আছে কিনা আপনার? আমরা আমাদের দেশে অনেক কিছু নাই অ্যাকচুয়ালি, তো আমরা আমাদের শ্রীমঙ্গলে যে প্রজেক্টটা আছে এইটাকে নিয়ে আমরা কিছু ট্রাই করছি। আমরা হচ্ছে অলরেডি আমাদের নেপালি টিমের সাথে কথা বলছি, কোনোভাবে একটা আমরা বাঞ্জি জাম্পিং করা ট্রাই করতে পারি কিনা। উই আর অলরেডি ওয়ার্কিং, ছোট করে হলেও করার একটা এক্সপিরিয়েন্স, কারণ আমার এখানে পাহাড় আছে কয়েকটা, সো ওইগুলোর কোনো একটা ওরা সয়েল টেস্ট করতেছে। সো ওইখানে যদি হয় অবভিয়াসলি আমরা খুবই আশাবাদী এটা নিয়ে যে আমরা কাজ করতেছি কিছু একটা নিয়ে। সো এটা কিন্তু খুব এক্সক্লুসিভ একটা বিষয় যে ওনারা যে জিনিসটা নিয়ে কাজ করতেছে, এটা আই এম প্রিটি শিওর যে কেউই জানে না আপনার এখন পর্যন্ত। সো সয়েল টেস্টিংও চলতেছে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট যে আমরা শ্রীমঙ্গল বা পাহাড়ে কোনো একটাতে বাঞ্জি জাম্পিং শ্রীমঙ্গলে, এন্ড আমরা আমাদের পার্বত্য চট্টগ্রাম যেগুলো আছে ওগুলোতে ট্রাই করছি। ওই সব জায়গার মাটি অ্যাকচুয়ালি আইডিয়াল না আচ্ছা ফর বাঞ্জি জাম্পিং। ওকে, সো বাট শ্রীমঙ্গলের জায়গাটা ওরা পছন্দ করছে, এন্ড মাটিও নাকি ঠিক আছে। টেস্ট আমরা এখনো পাইনি, বাট আমরা ট্রাই করতেছি ছোট করে হলেও একটা এক্সপেরিয়েন্স দিতে পারলে অবশ্যই আমাদের দেশের জন্য ইনশাআল্লাহ। আপনার আমি বিশ্বাস করি এই যে আপনি চেষ্টাটা করতেছেন, এটার জন্য আরো অনেক বেশি বাহবা পাবেন, প্লাস অন্যরাও সাহস করবে নতুন নতুন অ্যাক্টিভিটি আনার জন্য। হ্যাঁ, নেক্সট যে প্রশ্নটা এই সেগমেন্টে, সেটা হচ্ছে যে লাস্ট প্রশ্ন, বাংলাদেশের একটা ট্রাভেল স্টার্টআপ হিসেবে আপনি কোনো বিনিয়োগ নিয়েছেন কিনা কখনো? সরকারের পক্ষ থেকে সত্যিকারের ছোট স্টার্টআপ গুলো কতটুকু সহযোগিতা পায়, বা ওভারঅল সিনারিওটা কি আসলে, যে আমরা কতটুকু? আমরা স্টিল বুটস্ট্র্যাপ আছি, এন্ড অ্যাকচুয়ালি বলতে গেলে উই আন্ডার স্টার্টআপ, আমরা এসএমই বলতে পারেন। আচ্ছা, ওকে। সো আমরা কোনো ফান্ডিং নিইনি, আমরা আমাদের টোটালি বুটস্ট্র্যাপ আছি, আমরা নিজেদের ফান্ডিংয়ে চলতেছি, আলহামদুলিল্লাহ ইটস গোয়িং ওয়েল। অ্যান্ড সরকারের পক্ষ থেকে আসলে এগুলো প্রসেসগুলো খুবই জটিল, আমি নিজেও ঠিক মতো জানি না আসলে কীভাবে কি কোন ধরনের ফান্ডিং নেওয়া যায়, বাট মাঝে মধ্যে বাংলাদেশ গভর্নমেন্টের এন্টারপ্রেনারদের জন্য মাঝে মধ্যে কিছু গ্র্যান্ট দিয়ে থাকে, ওইগুলো অনেকে পেয়ে থাকে, বাট ওইগুলোর জন্য ইউ নিড টু হ্যাভ এখন আমি এক্স্যাক্টলি ওইটাই বলতে যাচ্ছিলাম যে এই গ্র্যান্টগুলো আসলে আমি দেখি না যে প্রপার স্টার্টআপ বা যারা আইডিয়া স্টেজে আছে বা প্রবলেমে আছে, এরকম কেউ কোনো ভালো কোনো কিছুতে পাইছে বলে আমি এখন পর্যন্ত দেখিনি। আমি দেখেছি, বাট দে আর নট সলভিং এনি প্রবলেম। ওকে, সো ওইটাই যে আমরা আসলে যে ফান্ডিংটা নেওয়ার চেষ্টা করছি বা নিচ্ছি, সেটা ইউটিলাইজ করছি কিনা, এটাও আসলে অনেক বড় ইম্পর্টেন্ট জায়গা। সো থ্যাংক ইউ ভাই, এই সেগমেন্টটা মোটামুটি শেষ আমাদের। আপনার দেখা বা জানা এমন একটা অদ্ভুত বিস্ময়কর ঘটনা যেটা আপনি কখনো কোথাও শেয়ার করেন নাই, আজ প্রথম বলবেন। তো ভাই আপনাকে প্রথম ছবিটা আমি দেখাই, এটা একটু বলবেন কাইন্ডলি, এটা মেবি দিস ইজ সামওয়্যার নিয়ার। সেকেন্ড যে ছবিটা দেখাবো